আসসালামু আলাইকুম। বর্তমান রাজনীতি এবং দেশের একটি অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যানুপাতিক সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব, অর্থাৎ একটি অঞ্চল বা একটি দেশের মোট জনসংখ্যার যে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন অর্থাৎ ভোট দিবেন, তাদের সেই সংখ্যার ভিত্তিতে কোনো একটি রাজনৈতিক দলের কত পার্সেন্ট ভোট পেয়েছেন তার উপরে সংসদে তার প্রতিনিধিত্ব থাকতে হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, বর্তমান বাংলাদেশের 2রা মার্চ 2024 সালের নির্বাচন কমিশনের 2025 সালের যে নির্বাচন কমিশন কর্তৃক যে বাংলাদেশের ভোটার সংখ্যা, সেটা হচ্ছে 12,37,32,78 জন। সেই সুবাদে বাংলাদেশের যদি 300টি আসন হয়, 300টি আসনে তাহলে প্রত্যেকটি আসনে ভোটার সংখ্যা হবে প্রায় 4,12,440 জন। অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দল যদি 4,32,440টি ভোট পায়, তাহলে সংসদে সে একটি আসন পাবে। এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর, বা বাংলাতে আমরা যেটা বলি সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব। এখন মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানে নির্বাচন বা দেশের সংস্কারের যে 6টি কমিশন হয়েছে, সেই 6টি কমিশনের যে অনেকগুলা বিভিন্ন উপদেষ্টা বা যারা কাউন্সিলর আছেন, বিভিন্ন বা দেশের যেসব সাংবাদিক বা যেসব জ্ঞানী মানুষজন, তাদের কাছ থেকে অনেকগুলা তথ্য কালেকশন করে রাষ্ট্র গঠনের অনেকগুলো পরামর্শ নেওয়া হয়েছে। কোনো পরামর্শের মধ্যে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সিস্টেমের কথা কেউ বলেনি। বর্তমানে কিছু রাজনৈতিক দলের প্রস্তাবনার ভিত্তিতে এই পিআর পদ্ধতি, বিশেষ করে এনসিপি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে কিছু রাজনৈতিক দলের আলোচনার প্রেক্ষিতে এই পিআর পদ্ধতি চালুর জন্য সরকার বা রাষ্ট্র সংস্কারের সেই কমিশনের প্রেসিডেন্ট, তিনি সেটাকে রাষ্ট্রীয়ভাবে সংস্কার বা রাষ্ট্রীয় সংসদে, জাতীয় সংসদে কিংবা যেটা আমাদের সংবিধান আছে, সংবিধানে সেটাকে স্থাপনের জন্য বা সংবিধানের সংযোজনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছেন। তো এই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি 1899 সালে সর্বপ্রথম বেলজিয়ামে এই পদ্ধতি চালু করা হয়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অনেক উন্নয়নশীল উন্নত দেশে, বিশেষ করে ইউরোপিয়ান অনেক দেশে ওই পদ্ধতিতে চালু আছে। বর্তমানে গণতান্ত্রিক প্রায় 170টি দেশের মধ্যে প্রায় 85টি দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের একটি স্টাবলিশড যেটা নির্বাচন পদ্ধতি ছিল, যেটা সংসদে আসন ভিত্তিক যে নির্বাচন, সেই একটি আসন ভিত্তিক নির্বাচন থেকে পিআর পদ্ধতিতে যাওয়া, সেটা কি ঠিক হচ্ছে, বা এদের প্রস্তাবক কে এবং কারা এর সুবিধাভোগী বা কারা এর থেকে দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটি বিষয় খুব লক্ষণীয়, যে আমার কাছে মনে হয় এটাকে যদি আমি ঠিক একটি খারাপ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে এটা অনেকটা পলিটিক্যাল হিপোক্রেসির মতো আমার কাছে মনে হয়, যে রাজনৈতিক ধান্দাবাজি অনেকটা। রাজনৈতিক ধান্দাবাজি কেন বলছি, যে বিশেষ করে বাংলাদেশের ছোটোখাটো যেসব দলগুলো আছে, যারা মনে করে এখনো তাদের সংসদে যাওয়ার মতো সে অ্যাবিলিটি হয়নি, একটি আসনও পাবে না, সারা বাংলাদেশ কালেকশন করলে হয়তো তাদের 2-4 লাখ ভোট, 2-4 লাখ ভোট বা 50,000 1 লাখ ভোট পাবে। এই দলগুলো বিশেষ করে তারা সংসদের প্রতিনিধিত্ব সৃষ্টির জন্য তারা পিআর পদ্ধতি চাচ্ছেন। যেমন গণ অধিকার পরিষদের আমরা যে নুরুল হক নূর কিংবা ব্যারিস্টার ফুয়াদের মতো যেসব ধান্দাবাজ রাজনীতিবিদরা আছে, ব্যারিস্টার ফুয়াদকে ধান্দাবাজ রাজনীতিবিদ এই কারণে বলছি, আমি আজ পর্যন্ত ঢাকার বাহিরে এরা কোনো একটি তার রাজনৈতিক শক্তি এবি পার্টির সাংগঠনিক সম্পাদক আজ পর্যন্ত একটি সমাবেশ করেছে কিংবা কোনো একটি জায়গায় একটি তার নির্বাচনী ক্যাম্প করেছে, এমন কোনো নজির আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু ওনারা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের লিডার,
এমন ভাষায় কথা বলে যে মনে হয় যে দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুর মানুষ, তারা এই সংসদে তারা অনেক জনপ্রিয়, তাদের জনপ্রিয় একটি রাজনৈতিক দল। যেভাবে কথা বলে, যেভাবে সেনাবাহিনীকে চাকর বাকর বলে, বঙ্গবন্ধু কাদের সিদ্দিকের মতো লোককে যেখানে ভণ্ড সিদ্দিকি বলে অভিহিত করে, এই জন্য তাকে আসলে রাজনৈতিক ধান্দাবাজ রাজনীতিবিদ বলেছি। তো এইসব ধান্দাবাজ রাজনীতিবিদরা যারা জানে সংসদে যাওয়ার মতো তাদের কোনো অ্যাবিলিটি নাই, তাদের কোনো সক্ষমতা নাই, ভোটার সংখ্যা নাই, তাদের সংখ্যানুপাতিক কোনো তারা এইসব লোকগুলোই সংখ্যানুপাতিক নির্বাচন চায়, কারণ তারা চায় যে সংসদে একটু যদি সুযোগ হয় এই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটু যাওয়ার। এই ছাড়া আমি পিআর পদ্ধতি বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে পিআর পদ্ধতি কোনো সুবিধা বয়ে আনতে পারবে ভোটারদের জন্য, দেশের জন্য, এটা আমার কাছে অন্তত মনে হয় না। এখন পিআর পদ্ধতির একটি বড় ধরনের অসুবিধা যেটা, যে কোনো আসনে কেউ যদি যে জনপ্রতিনিধিকে ভোট দিচ্ছেন, উনি যে সংসদের এমপি হিসাবে যাবেন তার কোনো নিশ্চয়তা নাই। হতে পারে উনি অনেক ভোট পেয়েছেন, কিন্তু টোটাল সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে যখন ভোটের কাস্টিংয়ের ভিত্তিতে যখন কোনো এমপি নির্বাচন করা হবে, সেক্ষেত্রে দলের উপর বর্তাবে যে তিনি এত লক্ষ ভোট পেয়েছেন বা এত কোটি ভোট পেয়েছেন। সেই এত কোটি ভোটের মধ্যে কতগুলো এমপি ধরেন সে নির্বাচন করবে, সেটা কাকে কাকে দিবে, এটা একান্তই সে দলের উপর নির্ভর করবে। এতে করে রাজনৈতিক দলের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হবে। এমনকি এইসব রাজনীতিতে যারা মেম্বার অফ পার্লামেন্ট বা নির্বাচিত হওয়ার জন্য সেখানে পলিটিক্যাল দ্বন্দ্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কেউ যদি নির্বাচিত হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সে কোটি টাকাতে এমনিই খরচ করে, তারপরে সে সংসদে প্রতিনিধি হওয়ার জন্য হয়তো যেসব বড় বড় দল আছে এসব দলের প্রতিনিধিদের মধ্যে হয়তো কোটি টাকার নির্বাচনী বাণিজ্য হবে, এবং এটাই হবে স্বাভাবিক। তো এই এখানে একটু বিষয় উল্লেখ করা দরকার। বাংলাদেশে পিআর পদ্ধতিতে আংশিক নির্বাচন পদ্ধতি হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে যে আমাদের সংসদে যেসব মহিলা প্রার্থীগণ আছেন বা মহিলা এমপি যারা আছেন, 50টি মহিলা এমপি হয়, সেই মহিলা এমপিদের যে নির্বাচন পদ্ধতি, এটা কিন্তু পিআর পদ্ধতিতে হয়। অর্থাৎ পিআর পদ্ধতির সাথে আমরা কিছুটা জড়িত হলেও দেশের মানুষ হয়তো জানে না যেটা পিআর পদ্ধতিতেই হয়। অর্থাৎ সংসদেও এখানেও কিন্তু আসন ভিত্তিতেই কিন্তু একটি পিআর পদ্ধতি অবলম্বন করে কিন্তু 50 জন নারী আসন সেখানে জনপ্রতিনিধি হিসাবে যায়। গত সংসদ নির্বাচনে যে আওয়ামী লীগের শেষ নির্বাচনে বা ব্যারিস্টার রুমিন ফারহানা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গিয়েছেন, তিনি কিন্তু পিআর পদ্ধতিতে অর্থাৎ 7টি আসন যে নির্বাচনে বা বিএনপিকে দেওয়া হয়েছে 7টি আসনের একজন প্রতিনিধি হিসেবে রুমিন ফারহানা সে পিআর পদ্ধতিতে নির্বাচন করেছে। তো এই পিআর পদ্ধতির বিভিন্ন আবার 3-4টা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে সাধারণত এই নির্বাচনগুলো হয়ে থাকে। সেগুলো বলতে গেলে হয়তো অনেক বেশি কথা হয়ে যাবে, সে পদ্ধতিগুলোর কথা বললাম না। তবে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যারা এই পিআর পদ্ধতিতে ইলেকশন চাচ্ছেন তারা দুইটার কারণে হতে পারে। একটা হচ্ছে রাজনীতিক নামক বা নির্বাচনের নামে একটি নির্বাচনকে হয়তো পিছিয়ে দেওয়া, এটা একটা কারণ হতে পারে। আরেকটা স্পষ্ট কারণ হচ্ছে তাদের জনপ্রিয়তা এত কম যে সংসদে একটি প্রতিনিধিত্ব বা একটা প্রতিনিধি সৃষ্টির জন্য তারা পিআর পদ্ধতির মাধ্যমে ইলেকশন চাচ্ছে, যেন সংসদে একটা প্রতিনিধি তারা পাঠিয়ে সে সংসদে প্রতিনিধিত্ব ধরে রাখতে পারে। পলিটিক্যাল স্ট্যান্ডবাজি অতীতে ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।